সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি রাকিবুল হক পাভেল, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমাদেরকে আমরা যা দেখাচ্ছিলাম সেটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা, এটার লেকচার 5 আজকে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অভিকর্ষ বলের কারণে কৃত কাজ যখন আনত তল বেয়ে কোনো বস্তু উপরে উঠবে কিংবা নিচে নামবে সেই ক্ষেত্রে কৃত কাজ। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো শক্তি, এনার্জি। কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারের আজকে এনার্জি নিয়ে আমরা কথা বলবো, শক্তি নিয়ে কথা বলবো। শক্তি কি? শক্তি জিনিসটা হলো যে কাজ করার সামর্থ্য থাকলে সেটাকে আমরা বলে থাকি শক্তি। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে সেটা দিয়ে বস্তুর শক্তি পরিমাপ করা হয়। অ্যাকচুয়ালি আমাদের কাজ এবং শক্তি দুইটা কিন্তু একই জিনিস, অর্থাৎ সর্বমোট কাজটাকে আমরা শক্তি বলতে পারি। এই কারণে কাজের মতো শক্তি একটা স্কেলার রাশি, এবং আমরা যদি মাত্রা এবং এককের কথাও চিন্তা করি তাহলে কাজের যে মাত্রা, শক্তির মাত্রা এবং একক একই হয়। তাহলে মাত্রা, শক্তির মাত্রা এবং কাজের মাত্রা একই, অর্থাৎ আমরা কাজের মাত্রা দেখেছিলাম ml² পার t², তাহলে শক্তির মাত্রা একই হবে, এবং একক যেটা ছিল কাজের একক জুল, শক্তির এককও জুলই হবে। এখন আমরা প্রাত্যহিক জীবনে যে ধরনের শক্তিগুলা দেখে থাকি সেগুলোকে মোটামুটি আমরা 9 ভাবে দেখতে পাই: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি ও সৌর শক্তি। তো এখানে প্রত্যেকটার নাম দেখে আমরা বুঝতে পারি যে এগুলা কোন ধরনের শক্তি এবং কোথায় থাকে। তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যান্ত্রিক শক্তি, যেটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলে থাকি। তাহলে যান্ত্রিক শক্তিটা কি সেটা আমরা আসি। কোনো বস্তুর মধ্যে তার গতি, অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য তথা শক্তি থাকে তাকে আমরা যান্ত্রিক শক্তি বলে থাকি। অর্থাৎ আমরা আমাদের ডেইলি লাইফে আমরা যে শক্তিগুলো ইউজ করে থাকি আমরা ব্যক্তিগত হিসাবে, তার বেশিরভাগই হলো গিয়ে যান্ত্রিক শক্তি। এখন এই যে যান্ত্রিক শক্তি, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। দুইটা রূপে থাকে যান্ত্রিক শক্তিগুলো, একটা হলো গতিশক্তি ও বিভব শক্তি। গতিশক্তি এবং বিভব শক্তি কি সেই জিনিসগুলো আমরা আমাদের লোয়ার ক্লাসে আমরা পড়েছি। তারপর আমরা একটু ডেফিনেশনটা দিয়ে দিব যে গতিশক্তি জিনিসটা কি, কাইনেটিক এনার্জি। কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্থাৎ শক্তি অর্জন করে সেটাকে আমরা গতিশক্তি বলে থাকি। আর বিভব শক্তিটা কি খেয়াল আছে? বিভব শক্তিটা হলো কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা বিভব শক্তি বলি। তো যাই হোক, এখন গতিশক্তি এটা আমরা জানি। এখন কোনো একটা বস্তুর গতিশক্তিকে আমরা যদি কে ধরি তাহলে এটার জন্য যে রাশিমালা পাই সেটা আমরা আগেই দেখেছি। আমরা আগে দেখে বলতে আমরা জুনিয়র ক্লাস থেকে সেটা জানি, কে ইকুয়াল টু হাফ mv²। এটার প্রমাণে আর আমরা যাচ্ছি না যে এটা কিভাবে আসলো, কারণ এটা আমাদের জানা জিনিস, কে ইকুয়াল টু হাফ mv²। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? যে এখান থেকে আমরা বলতে পারি যে ভর যদি নির্দিষ্ট থাকে কোনো বস্তুর, তো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যদি তার বেগ বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে। এখানে আমরা গতিশক্তিটাকে কে দিয়ে ডিফাইন করেছি। আমরা অনেক সময় এটাকে ই এবং এটার সাবস্ক্রিপ্ট হিসাবে কে ব্যবহার করে থাকি, অর্থাৎ ই কে লিখে থাকি আমরা।
তাহলে এখন গতিশক্তি এবং ভরবেগের মধ্যে রিলেশনটা কি? আমরা যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার পেয়েছি, উপরে নিচে যদি দুই জায়গায় এম দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। উপরে এম ভি, এটার পরিবর্তে আমরা ভরবেগ লিখতে পারি, যদি ভরবেগ লিখতে পারি কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2 এম, এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ গতিশক্তি হলো এটা। তাহলে ভরবেগকে কি লিখতে পারি আমরা? √2m, কে বলতে এখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে এটাই হলো কি গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হলো কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম। তো ওয়ার্ক এনার্জি থিওরেমটা কি? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ হয় তাহলে কাজ হয়, তাই না? তো কাজ হয়, সেই সাথে কিন্তু তার গতিশক্তিরও পরিবর্তন হয়, কারণ শুরুতে তার যে বেগ ছিল পরবর্তীতে তার বেগ চেঞ্জ হয়ে যায় যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তাহলে তার গতিশক্তিরও পরিবর্তন হয়। এখানে সূত্রটা সেটাই বলা হচ্ছে যে এই যে গতিশক্তির পরিবর্তনটা যদি আমরা মেজার করতে পারি তাহলে সেটাই কৃত কাজের সমান হবে। আমরা একটা ধ্রুব বলের জন্য এটা আমরা দেখি কাজ শক্তি উপপাদ্যটা কি আসে। আমরা ধরে নিলাম যে একটা বস্তু, এম ভরের বস্তু ভি নট আদিবেগে গতিশীল এবং এটার উপর এফ একটা বল ক্রিয়া করলো, এবং সেটা যেহেতু ধ্রুব বল আমরা ধরে নিয়েছি, তাহলে ধ্রুব বলের জন্যই কি হয় সেটা আমরা দেখব। এর ফলে বস্তুটির বেগ হয়ে গেল, আমরা ধরলাম ভি, আগে ছিল ভি নট, এখন হয়ে গেল ভি। কেন হয়ে গেল? কারণ এফ বল প্রয়োগ করার ফলে। এবং ওই সময়ে বস্তুটি বলের দিকে যদি এক্স দূরত্ব অতিক্রম করে তাহলে কি হবে? এখানে কৃত কাজ কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, কারণ এখানে আমরা বল প্রয়োগ করছি, বলের দিকে সরণ হচ্ছে, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, সেটা আমরা বলতে পারি। এখন বল প্রয়োগ করার ফলে বস্তুটার মধ্যে যেহেতু ত্বরণ সৃষ্টি হয়, আমরা সেই ত্বরণটাকে ধরে নিলাম এ। কিভাবে বুঝলাম যে ত্বরণ সৃষ্টি হলো? যেহেতু বেগ ছিল ভি নট, হয়ে গেল ভি, তাহলে তার বেগের পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস ত্বরণ থাকবে। সেটা ত্বরণ বলতে এটা ঋণাত্মক ত্বরণও হতে পারে, মন্দনও হতে পারে, তো যাই হোক বেগের পরিবর্তন হবে। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী সেটা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ। এখন এফ ইকুয়াল টু এম এ, এই জায়গাটা যদি আমরা বসাই এম এ, এফ এর পরিবর্তে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম এ এক্স, এটা আমরা পাই। এটা আবার আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2a_s, এসটাকে আমরা এখানে এক্স ধরেছি সরণ হিসাবে। তাহলে এইখান থেকে এ এক্স এর মানটাকে কি লেখা যায়? ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2, এটা লেখা যায়। এখন এই এ এক্স এর ভ্যালুটাকে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু এম ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার জিনিসটা কি? এটা হচ্ছে বস্তুর আদি গতিশক্তি, যেটাকে আমরা কে নট ধরতে পারি। আর এটা হলো গিয়ে আদি গতিশক্তি, এটা হলো গিয়ে শেষ গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু কে মাইনাস কে নট, অর্থাৎ কে বলতে এখানে আমরা বোঝাচ্ছি শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তি, দ্যাট মিনস গতিশক্তির পার্থক্য। একটু আমরা সূত্রটা এটাই দিয়েছিলাম যে বল প্রয়োগ করার ফলে যদি তার দ্বারা কৃত কাজ হয় তাহলে কৃত কাজটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান, এবং এটাই হচ্ছে গিয়ে কাজ শক্তি উপপাদ্য, অর্থাৎ বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তন। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, এখানে গতিশক্তির পরিবর্তন বলতে আমরা এখানে বড় যে গতিশক্তিটা সেটা থেকে ছোটটাকে বিয়োগ করব। যেমন এখানে আমরা শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি লিখলাম, কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে আমি বল প্রয়োগ করার ফলে বস্তুটা থেমে যাচ্ছে, আগে বেশি বেগ ছিল পরবর্তীতে বেগ কমে গেছে, সেক্ষেত্রে তার মন্দন কাজ করতো, এখানে আমরা মাইনাস ইউজ করতাম। আর যখনই আমরা মাইনাস ইউজ করতাম তাহলে এ এক্স এর ভ্যালুটা আসতো কি? ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ এটা উল্টিয়ে যেত। তখন কি আসতো? তখন আমাদের হাফ এম ভি নট স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার আসতো। তো যাই হোক, যখনই আমরা সূত্রটা অ্যাপ্লাই করব যে কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান, তাহলে গতিশক্তির পরিবর্তন আমরা লিখব যেটা গতিশক্তিটা বেশি সেটা থেকে ছোট গতিশক্তিটাকে আমরা মাইনাস করব। তাহলে এটা রিলেটেড আমরা একটা গাণিতিক প্রবলেম দেখি।
যেমন 0.02 কেজি ভরের একটা রাইফেলের গুলি 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি কাঠের গুঁড়িতে আঘাত করে 4 সেন্টিমিটার অতিক্রম করে গুলিটি থেমে যায়। তো বাধাদানকারী বলের মান কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাধাদানকারী বল সেটা আমাদেরকে বের করতে হবে। দেয়া আছে কি কি? তাহলে আমরা দেখি ভর দেয়া আছে যে তার শেষ বেগ যেহেতু থেমে যাচ্ছে সেটা দেয়া আছে আদি বেগ 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে 20 মিটার পার সেকেন্ড। সরণ 4 সেন্টিমিটার, মিটারে নিলে এতটুকু আমাদের বাধাদানকারী বলটা বের করতে হবে। এখন আমরা জানি এখান থেকে যে কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। এখানে আমরা ই কে দিয়ে প্রকাশ করেছি। তাহলে গতিশক্তির পরিবর্তন, এখন গতিশক্তির পরিবর্তন ই কে ইনিশিয়াল মাইনাস ই কে ফাইনাল। এখানে আমাদের গতিশক্তি কোনটা বেশি হবে? যেহেতু থেমে যাচ্ছে তাহলে শেষ গতিশক্তি কম হবে, শুরুর দিকের গতিশক্তিটা বেশি হবে। সেই কারণে আমরা আদি গতিশক্তিটা মাইনাস পরের গতিশক্তিটাকে লিখলাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স সেটা আমরা লিখতে পারি, এবং ই কে আই কে আমরা লিখলাম এইভাবে, ই কে এফ কে এইভাবে লিখলাম। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে কিভাবে করতে হবে। তাহলে এফ এর মানটা আমরা বের করব। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স দিয়ে ডিভাইড হয়ে গেল। এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই, শেষ বেগ যেহেতু শূন্য, ভ্যালুগুলো বসালে আমরা 100 নিউটন পাবো। তাহলে এখানে বাধাদানকারী বলটা কিভাবে বের করতে হবে সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এফ ইকুয়াল টু 100 নিউটন, এটা হবে অ্যান্সার। আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি। যেমন 1500 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে আনত তল বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় গাড়ির চালক ব্রেক কষে একে 0.05 কিলোমিটার দূরত্বে ভূমিতে থামিয়ে দিল। গাড়ির উপর প্রযুক্ত প্রতিরোধ বলের মান নির্ণয় করো। তাহলে এখানে গাড়ি আসলে কিভাবে নামছে? এখানে যদি আমরা একটা আনত তল এইভাবে চিন্তা করি, তাহলে আনত তল দিয়ে একটা 1500 কেজি ভরের গাড়ি নামছে, এবং উলম্ব যেটা এটার সাথে এখানে 60 ডিগ্রি কোণ এই জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? এম পাচ্ছি এত, জি পাচ্ছি এত, থিটা হলো গিয়ে 60 ডিগ্রি আমরা ধরে নিলাম, আদি বেগ হলো 25, এবং যেখানে সরণ হলো সেটা হলো 50 মিটার, শেষ বেগ শূন্য যেহেতু থামিয়ে দিল। তাহলে প্রতিরোধ বলের মান নির্ণয় করো। এখন আমরা জানি যে কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ই কে ডেল ই কে লিখতে পারি হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি এম ভি নট স্কোয়ার মাইনাস হাফ এম বি স্কোয়ার। তো এইখানে কৃত কাজের বেলায় আমাদের এখানে বুঝতে হবে যে আমরা দেখে এসেছি গত ক্লাসে যে এইখানে কার্যকর বলের সাথে সরণটা গুণ হবে, তাহলে কৃত কাজ পাবো। যেহেতু এখানে বাধাদানকারী বল কাজ করে, এবং আমরা জানি যে যেহেতু আনত তল বেয়ে নামলে ওজনের একটা উপাংশ যেটা আনত তল দিয়ে কাজ করবে, এবং কোণ যদি থাকে উলম্বের সাথে তখন আমরা সেটাকে লিখে থাকি এম জি কস থিটা, আদারওয়াইজ সেটাকে আমরা লিখে থাকি এম জি সাইন থিটা। যদি অনুভূমিকের সাথে কোণ দেয়া থাকে তখন আমরা সাইন ব্যবহার করি, আর উলম্বের সাথে কোণ থাকলে তখন কস ব্যবহার করে থাকি। তাহলে এখানে কার্যকর বলটা কি? বাধাদানকারী বল মাইনাস এখানে ওজনের কারণে যে বলটা কাজ করে সেটা। তো এখন বাধাদানকারী বলটা বেশি, সেই কারণে তো সে থেমে যাচ্ছে, সেই কারণে বাধাদানকারী বল থেকে এটা আমরা মাইনাস করলাম। তাহলে এখানে কার্যকর বল এটার সাথে সরণ, তাহলে বল ইন্টু সরণ, এটাই কৃত কাজ এখানে। তাহলে এখানে আমাদের এফ যেটা সেটা জানতে চাইলো, তাহলে আমরা এফটাকে বের করতে পারি। এখানে আমরা একবারে লিখে ফেলেছি, তাহলে এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা ভ্যালুগুলোকে এখানে বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 16,725 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে গাড়িটির উপর যে প্রযুক্ত প্রতিরোধকারী বল হিসেবে কাজ করে সেটার মান হলো 16,725 নিউটন। তো আশা করি আমরা কাজ শক্তি উপপাদ্য যেটা সেটা আমরা বুঝতে পেরেছি, এবং এটার অ্যাপ্লিকেশনও আমরা সাথে সাথে দেখে নিলাম যাতে আমাদের ভিতটা আরো একটু মজবুত হয়। তো তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমার ইমেইল অ্যাড্রেস আছে সেখানে মেইল করতে পারো, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো থাকবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।